জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে আরও বলেন, রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে তা পরবর্তীতে জানানো হবে। একই সাথে ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে এখনও পর্যন্ত ১৩18টি আবেদনপত্র পেয়েছে কমিশন, যেগুলো যাচাই বাছাই চলছে। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে, তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে। এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো। গেল ১৭ জুলাই গুলশানে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে সচিবালয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একজনকে জিম্মি করে স্বীকারোক্তি আদায় করা অত্যন্ত দুঃখজনক। যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন। আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর। সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ক্ষমতার অপব্যবহার করে ৬০ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে ৫৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এমনকি জয়ের নামে যুক্তরাষ্ট্রে ২ বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। বাংলাদেশি টাকায় যার মূল্য ৫৪ কোটি টাকারও বেশি। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় ৬০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫৭ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিলেটের সাদাপাথর এলাকা থেকে লুটপাট হওয়া প্রায় ৪২,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজেপির যৌথ অভিযানে এসব পাথর জব্দ করা হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৯৫টি পাথরবাহী ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে ৭৮টিতে লুট হওয়া পাথর পাওয়ায় সেগুলো আটক করা হয়। আর রাত থেকে জব্দ করা হয় ২ শতাধিক ট্রাক। লুট করা পাথর যেন কোনোভাবেই সরিয়ে নিতে না পারে সেটি নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন। তবে পাথর পরিবহনে জড়িতদের অভিযোগ, লুট হওয়া সাদা পাথরের ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে, অথচ ভারত থেকে আমদানি করা এলসির পাথর আটকে রাখা হচ্ছে। প্রশাসনের যে একটা উদ্যোগ নিচ্ছে এখন, যার কারণে এটাই ভালো লাগে যে সম্পদগুলো যেন আবার এরকম আর দ্বিতীয়বার নেক্সট টাইম না হয়। সাদা পাথর হইয়া এলসি পাথর যায় গিয়া, এলসি পাথর হইয়া সাদা পাথরের গাড়িগুলো যায় গিয়ে, কিন্তু আমরা এলসি পাথর লিয়ে একটা বইতে আসি। ১৭টা গাড়ি ওকে পেয়েছি
এলসি অনুমোদন বা যথাযথ অনুমোদন আছে, ইজারার বালু আছে যেটা, সেগুলোর ক্ষেত্রে আমরা ওদেরকে ওকে করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে কোনো কাগজপত্র পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আপনার ডাম্পিং আমাদের যেটা আইনানুগ প্রসেস সেটাই আমরা করব। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৫ জেলায় পানিবন্দী ৬০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। ফরিদপুরে নদী ভাঙনের কবলে ৪ উপজেলার প্রায় ১০,০০০ পরিবার। পানি বাড়ার সাথে সাথে ভাঙছে মধুমতি, পদ্মা ও আড়িয়ালখাঁ তীরবর্তী অঞ্চল। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুষ্টিয়ায় ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী। ১৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে, নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জে ৫টি ইউনিয়নের ১৫,০০০ পরিবার পানিবন্দী। হু হু করে বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে ২,০০০ হেক্টর ফসলি জমি। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েছেন ২০টি গ্রামের অন্তত ১০,০০০ পরিবার। তিস্তার ডালিয়া পয়েন্টে প্রবাহ বিপদসীমার ওপরে রয়েছে, তবে রাজশাহীতে স্থিতিশীল রয়েছে অবস্থা। বর্তমানে ৮টি ইউনিয়নের ৪,০০০ পরিবার পানিবন্দী। পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। বন্যা উঠিছে, এখন পানিতে আমরা যাওয়া আসা করতে পারছি না, আমাদের কাজকাম বন্ধ, আমরা খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা যে ওখানে থাকতে পারছি না, পোকামাকড়ের ভয়। বন্যাতে আমাদের বিশেষ করে গরু বাছুর, মোষ এইসবগুলা রাখা খুব বর্তমানে খুব কষ্টকর, যেহেতু বন্যা অতিরিক্ত হয়ে গেছে। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র এবং তার ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আওয়ামী লীগের সময়ে পুলিশের মারণাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ও প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে, ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স তায়েব আহমেদ। ফরিদপুরে ২ বাসের সংঘর্ষে এক নারীসহ অন্তত ৩ জন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কানাইপুর বাজারের পাশের সেতুতে ঢাকামুখী রয়্যাল এক্সপ্রেসের সঙ্গে মাগুরা যাওয়া ডিডি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী 11তম ইয়ার্ন ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ শো। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলার উদ্বোধন করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। শোতে 130টি স্টলে 100-র বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি ফ্যাব্রিক, সুতা এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ আনুষঙ্গিক পণ্যসমূহ প্রদর্শন করেছেন। এই প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শুধু ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষে প্রদর্শনীর আয়োজক এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড। ভারতের জম্মু কাশ্মীরে 400টি গ্রামে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যুর সংখ্যা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এনডিটিভির খবরে বলা হয়, অতিরিক্ত বৃষ্টিতে চোখের পলকে ভেসে গেছে 64টি গ্রামের নিম্নাঞ্চল। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার কিস্তোয়ার পঙ্কজ শর্মা। সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে স্থানীয় সরকার। এই অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানান উদ্ধারকর্মীরা। ট্রাম্প পুতিন বৈঠকের আগে নিজ দেশের পক্ষে সমর্থন জোগাতে ইউরোপ সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই অংশ হিসেবে বার্লিনের পর যুক্তরাজ্যের লন্ডনে গেছেন জেলেনস্কি।
সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ডাউনিং স্ট্রিটে জেলেনস্কিকে স্বাগত জানান স্টারমার। এর আগে ট্রাম্প পুতিনের বৈঠকে শুক্রবারের বৈঠকের বিষয়ে স্টারমার জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানাবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের কাছে একই আহ্বান জানান তিনি। মার্জ জানান, যুদ্ধবিরতিতে পুতিন রাজি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছে ট্রাম্প। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জিম্বাবুয়েতে টানা 2টি সিরিজ শেষে মঙ্গলবার ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ হতে না হতেই এবার ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 5 সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 এবং 14 সেপ্টেম্বর। এর আগে 3 সেপ্টেম্বর আয়ারল্যান্ডের যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। ইংল্যান্ড সিরিজ খেলতে 31 আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। তার আগে মিরপুর শেরেবাংলা বা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।